নমস্কার, শুভ সন্ধ্যা। সিএর স্বাগত। আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি হাল্লা বল। দেখুন, হাল্লা বলে আজকেও যে অবস্থা বা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠান করতে হচ্ছে, তাতে আরও একটি খুন, আরও একবার উত্তপ্ত ভাঙর। কলকাতা পুলিশের আওতাধীন ভাঙর এই মুহূর্তে, তারপরেও উত্তেজনা প্রশমন করা যাচ্ছে না কোনোভাবেই। আর যা আবারও সংবাদ শিরোনামে, এবার তৃণমূলের একনিষ্ঠ কর্মী, শাসকের ঘনিষ্ঠ একজন সক্রিয় নেতা রাজ্জাক খাঁ, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, যেটা সূত্র মারফত আরও একবার আপনাদেরকে জানাই, সেই খবর পৌঁছচ্ছে। তার এই মৃত্যু খুব স্বাভাবিকভাবেই বড় বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন পুলিশ তো তার তদন্ত চালাবে, পুলিশ তার তদন্ত করবে, কিন্তু এই ঘটনার পেছনে ঠিক কী কারণ, কী কারণে এই খুন হয়ে থাকতে পারে? কেন খুন বলছি? কারণ ইতিমধ্যেই অভিযোগ খুব সুস্পষ্টভাবে পরিবারের তরফ থেকে এসছে। তার দাদা অর্থাৎ রাজ্জাক, যার খুন হয়ে গিয়েছে বলে দাবি করছেন পরিবার, তার দাদা খুব সুস্পষ্টভাবেই বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্ষেত্রে। তার স্ত্রী বলছেন কোনো রকম কোনো বিরোধীদের সঙ্গে লড়াইয়ের জায়গা ছিল না, তৈরি হয়নি কখনো। তাহলে এই ঘটনার নেপথ্যে কি কারণ? অবশ্যই আমরা আজকে সারাদিনভর কারণ অনুসন্ধানের জায়গায় গিয়েছিলাম। এখন বয়ে বখরা, বয়ে বকটুই মনে থাকবে আপনাদেরকে, মানে ওই ছড়া নামতার মতো। আর এই বখরার লড়াইকে কার্যত এই ঘটনা, শাসকের অন্দরের গোষ্ঠী কোন্দলেই কি এই ঘটনা কার্যত এই গোটা পরিস্থিতিতেই কি শিলমোহর দিচ্ছে? কেন বলছি? প্রতিবেদন আকারে আপনাদেরকে দেখাই, খুব সুস্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি আপনাদের জন্য। তাতে এর কারণগুলো লিপিবদ্ধ আছে এখানে, দেখুন সেটা। সালের 21শে মার্চ বোমা মেরে খুন করা হয়েছিল বীরভূমের রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। ওই রাতেই ভাদুর অনুগামীরা পাল্টা হামলা চালায় পাশের বকটুই গ্রামে। সেখানে তৃণমূলেরই সমর্থক একের পর এক পরিবারকে ঘরবন্দি করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাড়িঘরে। জীবন্ত পুড়িয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল শিশু, মহিলা সহ 10 জনকে। তৃণমূলের অন্দরের দ্বন্দ্বের সেই নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা বাংলা। অভিযোগ উঠেছিল তৃণমূলের অন্দরের বখরার লড়াইয়ের পরিণতি বকটুই। বখরার সেই লড়াই শুধু কেষ্টভূমে না, আছে নাকি বাংলা জুড়ে। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের তৃণমূল নেতা খুনও কি বখরার লড়াইয়েরই প্রতিফলন? ভাঙড়ের রাজ্জাক খুনে তৃণমূল নেতা শওকত মোল্লার অভিযোগের আঙুল আইএসএফ এর দিকে। খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আইএসএফ এর নওশাদ অনায়াসেই বলছেন রাজ্জাক খুন গোষ্ঠীদ্বন্দ্বে, ভাগ বাটোয়ারা লড়াই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে, কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেন করেছে এটা আমি বলতে পারি, সেই দিনের শেষে ভাগ বাটোয়ারার লড়াই। সত্যিই কি তৃণমূলের অন্দরে নেতা হবার লড়াইয়ের বলি রাজ্জাক? সেরকমই যে বলছেন নিহত রাজ্জাকের দাদাও। এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, ওকে উপরে নিয়ে যাচ্ছে। তার আমার ধারণা এটাই। আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী। আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস। তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি। নিহত রাজ্জাক খাঁয়ের দাদার কথায় কি অবাক হওয়ার কিছু আছে? কেষ্টভূমে এখন যেমন কেষ্টখানিক ম্রিয়মান দাপট কাজল শেখের, ভাঙড়ে তেমনই নানান কীর্তিতে স্বনামধন্য আরাবুল ইসলাম এখন কার্যত ঘরবন্দি। ছড়ি ঘোরাচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এবছর 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসেও উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। সেদিন দলের পতাকা তুলতে গিয়েও অন্য গোষ্ঠীর হামলার মুখে পড়েছিলেন আরাবুল। জেলায় জেলায় এই লড়াইটা কি শুধুই ক্ষমতা দখলের লক্ষ্যে, নাকি ক্ষমতার সঙ্গে লক্ষ্য অর্থ? বকটুয়ে ছিল বালির বখরার লড়াই।
হারোয়া, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জে আছে নোনা জলে সোনা ফলানোর লড়াই। পঞ্চায়েতে কিংবা পুরসভায় আছে নাকি অর্থ আমদানির হরেক পথ। খাজনা তুলতে যেমন দরকার এলাকার অর্থনৈতিক সম্পদের ওপর নিরঙ্কুশ দখল, তেমনই দরকার ত্রাসের রাজত্ব। কলেজে কলেজে তাই আছে অর্থ, লোভ, লালসা পূরণের অনন্য এক মনোজিৎ মডেল। এলাকায় এলাকায় আছে শাহজাহান মডেল, জেসিবি মডেল কিংবা জয়ন্ত সিং মডেল। গ্রাম হোক বা শহর, এ রাজ্যে চলে বনশবদারি মডেলে। যে নেতার আধিপত্য যেখানে, যার রাজনৈতিক অধিকারে যতটুকু জায়গা, সেখানকার খাজনা আদায় করার নির্বিকল্প অধিকারটি যেন তার। বাতাসে কান পাতলেই শোনা যায় যে কোথাও খাজনা আদায় হয় সিন্ডিকেটের মাধ্যমে, কোথাও সরকারি চাকরি বিক্রির চক্র করে, কোথাও অবৈধ বালির ব্যবসায়, কোথাও নাকি কাঞ্চন মূল্যের বিনিময়ে বেআইনি নির্মাণে ছাড়পত্র বিলি। ভাতার টাকা থেকে ফুটপাতের দখল সবই চলে নাকি মনস্বদারি মডেলের হাত ধরে। এক নেতার থেকে অন্য নেতার হাতে ক্ষমতা যেতে পারে, কিন্তু বদলায় কি মডেলের চরিত্র? তাই কি তৃণমূলের অন্দরে এখন নেতা হওয়ার লড়াই? সেই লড়াইয়ের বলি কি ভাঙড়ের রজ্জাক্ষা? ক্যালকাটা নিউজ। যেটা বলছিলাম, যে কারণগুলো অনুসন্ধান করে কার্যত যে পরিস্থিতি গোটা বাংলা জুড়ে যে ধরনের ছবি, সেই ছবির ওপর ভর করে যে অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে দাঁড়িয়ে এই প্রতিবেদনের মাধ্যমে সুস্পষ্ট প্রশ্নের জায়গাগুলো মডেল আপনারা দেখতে পেয়েছেন। আরও একবার সুস্পষ্ট সেই ছবি আমাদের সামনে নির্বাচন আসছে, তার আগে ভাঙড়ের যদি এই ছবিটা হয়, আমরা জানি না নির্বাচনে কি অবস্থা হতে পারে। বিভিন্ন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে চলছে আলোচনা বা বিশ্লেষণ হবে। তবে তৃণমূল যেটাকে বলছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে আইএসএফ এই ঘটনা ঘটিয়েছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে, হালে কি পানি পাবে, এ ধরনের অভিযোগ যেখানে দাঁড়িয়ে পরিবার সুস্পষ্টভাবে অভিযোগ তুলে আনছে, এক্ষেত্রে যা একেবারে সাধারণ মানুষের খুব কাছে চলে যাওয়া, খুব বড় হয়ে যাওয়া, অর্থাৎ প্রত্যেক নেতাদের কাছে একখানা ক্ষোভ জন্মানোর জায়গা, যে খুব পপুলার হয়ে যাচ্ছে। এটা থেকেই কি এ ধরনের ঘটনা? অবশ্যই আজকে চলছে আলোচনা বিশ্লেষণের জায়গায় আমরা আসবার চেষ্টা করব। যারা আজকে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে একে একে পরিচয় করাই। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র, মণিদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র সম্রাট চক্রবর্তী, সম্রাটদাকে স্বাগত। আমাদের সঙ্গে দূরাভাষ থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন আব্দুল মালেক মোল্লা, সভাপতি আইএসএফ দক্ষিণ 24 পরগনা। স্যার, স্বাগত জানাবো আপনাকে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি উপস্থিত। অরিন্দম বাবু, স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি পুলিশের তরফ থেকে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে গোটা ঘটনা ঘটে যাচ্ছে। অরিন্দম দা বহুদিন ধরে আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের পরিস্থিতির অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আজকে অরিন্দম দা রয়েছেন, তাই অরিন্দম দাকে দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। আমি রাজনৈতিক পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে অলরেডি, সেটার জায়গায় আসবো। অরিন্দম দা, প্রথম প্রশ্নের জায়গা, কলকাতা পুলিশের আওতায় যাওয়ার পরেও ভাঙড়ের ছবির বদল হলো না, এখনো সেখানে চলছে একই ধরনের পরিস্থিতি। কারণ হিসেবে আপনি কি ব্যাখ্যা করবেন? আপনার ভাঙড় নিয়ে শুরু করার আগে আরেকটা আমি শুরু করি, সেটা হচ্ছে মালদা। কেন বললাম ইংলিশ বাজারে আবার খুন? কেন শুরু করলাম? আপনারা জানেন যে বছরের প্রথম জানুয়ারি মাসের 2 তারিখে আজকে বাবলা সরকার খুন হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রচন্ড বিচলিত, এসপি কে যা তা বলেছে, ডিজি বিচলিত। এবং আপনারা জানেন যে সন্দেশখালীতে ডিজি ওখানে পৌঁছে গেছিলেন, স্টেট দেয়ার টু মেনটেন পিস। আর গতকালকে ঘটনা পুলিশ কমিশনে হাজির হয়ে গেলেন, আপনারা দেখেছেন উনি ইনস্ট্যান্টলি কিন্তু স্পটে পৌঁছেন এবং যা করণীয় সেটা করেছেন। জনৈক ব্যক্তি যে আজকে বক্তব্যটা বললেন, যে ওনাকে নির্দেশ দেওয়া হচ্ছে তুই সাবধানে থাক, তোর দলের ভিতরেই হচ্ছে কিন্তু আজকে শত্রু বাড়ছে। তার পরিবার বলছে এগুলো কোনো দাম নেই, দাম হচ্ছে গিয়ে তাদের যারা আজকে এই কথা বলে দিচ্ছে, মানে তদন্ত করার আগে বলে দিচ্ছে যে কারা কারা করেছে। এবার আপনাকে বলি, আপনার বোধহয় মনে আছে গত 2023 সালে আজকে যে ইলেকশনটা হয়েছিল, সেখানেও কিন্তু ইলেকশন শুরু হওয়ার আগে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার সিদ্দিকুল আমাদের সিদ্ধার্থবাবু পৌঁছে গেছিলেন। তাহলে এই ঘটনাটা কেন হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে 7খানা পুলিশ স্টেশন করেছে, আপনি লিখে নিন 7খানা।
আপনি ভাবতে পারছেন, আমরা যখন চাকরি করেছি তখন ভাঙড় একটা ছিল, হ্যাঁ। এখন কেএলসি হওয়ার পরে 7খানা পুলিশ স্টেশন হয়েছে। একদম 7টা। অরিন্দম দা, আপনি যেটা বলছেন আপনার কথাটা ফ্রিজ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি আরো একবার কানেক্ট করবার চেষ্টা করি আপনাকে, কোনো রকম সমস্যা হচ্ছে হয়তো ইন্টারনেটে। আমি খুব স্বাভাবিকভাবে সম্রাটদার কাছে একটু আসবার চেষ্টা করি এই জায়গা থেকে। আমরা জানি না, যে প্রশ্নটা করছিলাম, এই নেতার বদল হয়, বদল কি হয় মডেলের? মানে এই যে বখরা আর তার বিবাদেই কি এই ঘটনা, যেটা পরিবার অভিযোগ করে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিচ্ছে যে এখানে কোনো রকম কোনো বিরোধীরা এখানে যুক্ত নয়, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন, এটা পরিবারের অভিযোগ, কি বলবেন? না, প্রথমেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলের একনিষ্ঠ কর্মী নেতা, আমাদের চালতাবেরিয়া অঞ্চল সভাপতি রজ্জাক খাঁয়ের এইভাবে মৃত্যুতে আমরা গভীর সমবেদনা প্রকাশ করি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিবারের পাশে থাকব, এটা দায়িত্ব নিয়ে বলি। কিন্তু আমি আপনাকে বলি, কোনো ব্যক্তিগত রেষারেষি বা অন্তর্দ্বন্দ্ব নয়, এটা একটা পরিকল্পিত খুন। এবং এই যে কথাটা আমি বলছি, তার পেছনে কিছু কারণ আছে। পরিকল্পিত খুন এই কারণে বলছি যে এই রাজ্জাক খাঁ যদি ওই চালতাবেরিয়া অঞ্চলের বিগত 3টে নির্বাচনের ফলাফল পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে একটা সময় যেটা আইএসএফের যা ভোট ছিল, রাজ্জাক খাঁয়ের নেতৃত্বে আমরা ক্রমশ সেই জায়গাটাকে পুনরুদ্ধার করতে পারছিলাম। এবং ওই অঞ্চলের বিজেপি মনস্ক মানুষদেরকে রাজ্জাক খাঁ তৃণমূলপন্থী করতে পেরেছিল এবং এই অঞ্চলে আগামী 2026-এ বিজেপি বা আইএসএফের জেতার কোনো সম্ভাবনা ছিল না। সেই কারণে একদম সুস্পষ্টভাবে যে খবর আমাদের দলীয় তরফে এসছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আইএসএফের সমাজবিরোধীদের কর্তৃক এই খুন, তারা অঞ্চল দখলের লড়াইয়ে রজ্জাক খাঁকে খুন করে, যারা গণতান্ত্রিকভাবে ভোটে জিততে পারবে না, যারা বুঝতে পেরেছে গণতন্ত্র তাদের পথ নয়, হিংসার পথ নিয়ে তারা ভয় দেখানোর চেষ্টা করছে, ভয় দেখিয়ে আবার অঞ্চল পুনরুদ্ধার করার চেষ্টা করছে। কোনো অন্তর্দ্বন্দ্ব নেই এখানে, সুস্পষ্টভাবে ইঙ্গিত আইএসএফের দিকে। আইএসএফের রাজনীতি যদি বিগত দিনে পর্যালোচনা করা যায়, তাহলে আপনারা দেখতে পারবেন পঞ্চায়েত নির্বাচন, মধ্য কলকাতার তাদের তাণ্ডব, ধর্মতলার তাণ্ডব, আইএসএফ হিংসাত্মক রাজনীতি করেছে এবং আইএসএফের সঙ্গে বিজেপির একটা সখ্যতা, এটা পূর্বেই প্রমাণিত, হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন হয়ে গেছে। তাই এই কারণে নতুন করে 2026-এর নির্বাচনের আগে পশ্চিমবাংলাকে অশান্ত করার জন্য এবং ভাঙড় অঞ্চলকে অশান্ত করার জন্য সুস্পষ্টভাবে আইএসএফ আমাদের দলের একনিষ্ঠ নেতা রজ্জাক খাঁকে খুন করেছে। এই রজ্জাক খাঁর দাদা তাহলে যে কথাটা বলছেন মিথ্যা আপনি বলছেন? না, এটা প্রশাসন তদন্ত করছে, আপনারা অপেক্ষা করুন, নিশ্চয়ই বেরিয়ে যাবে। তাহলে পরিবার যখন অভিযোগ করছে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না, দলের গোষ্ঠী কোন্দলে জীবন চলে গেল, এটার আপনার কাছে কি ব্যাখ্যা? না, গোষ্ঠী কোন্দলের কোনো প্রশ্ন এখানে এখনো পর্যন্ত নেই। প্রশাসন তদন্ত করছে, আমরা একটু অপেক্ষা করে দেখা যাবে। আমরা সুস্পষ্টভাবে ইঙ্গিত করছি আইএসএফ পরিকল্পিতভাবে রজ্জাক খাঁকে খুন করেছে জমি দখলের চেষ্টায়, এবং আপনারা জানেন আইএসএফের সঙ্গে বিজেপির একটা সখ্যতা আছে। আচ্ছা, আব্দুল মালিক সাহেব রয়েছেন, স্পষ্ট উত্তর দিতে পারবেন। মালিক সাহেব কি বলবেন? মানে আমরা জানি না, মানে এটা তৃণমূলের বক্তব্য, খুব স্বাভাবিকভাবে সম্রাটদা বলছেন, কিন্তু আপনাদের উনি যে কথাগুলো বলেছেন উনি হয়তো কারো কাছে শুনেছেন। বিশেষ করে শওকত সাহেব, উনি তো জাজমেন্ট দেন, উনি তো তদন্ত করেন না। উনি স্পটে এসে আসলেন, কোনো সমবেদনা নয়, কোনো দুঃখ নয়, কোনো বেদনা নয়, সরাসরি উনি স্টেট বলে দিলেন যে নওশাদ সিদ্দিকী আর আইএসএফ এই ঘটনা ঘটিয়েছে, খুব সুন্দরভাবে সাবলীলভাবে বলে দিলেন, মানে জাজমেন্ট দিয়ে দিলেন। লোকাল মানুষ, সাধারণ মানে আমরা মাটির সঙ্গে থেকে সম্পর্ক রেখে পার্টি করি দাদা। আইএসএফ চালতাবেড়ে অঞ্চলে সেকেন্ড পজিশনে আছে, ভাঙড়ে আমাদের যে মার্জিন আছে সেই মার্জিনের সেকেন্ড পজিশনে চালতাবেড়ে কোনো আপনার ওই বিজেপির ভোটের কোনো প্রশ্নই নেই এখানে কাটার। আর ওনারা যেটা বলছেন যে তদন্তকে প্রভাবিত করার প্রথম থেকেই চেষ্টা চলছে কন্টিনিউয়াসলি। তদন্তকে দয়া করে প্রভাবিত করবেন না, তাহলে বুঝতে পারবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কারা এই কাজ করেছে। আইএসএফ খুনের রাজনীতি করে না, খুনের রাজনীতি বন্ধ করার জন্য ময়দানে এসছে। আর উনি যে কথা বললেন বিজেপির সঙ্গে সখ্যতা তৃণমূলের আছে, আইএসএফ এর কি করে থাকবে? আইএসএফ একটা সদ্য নিয়ে দল, 3 বছর থেকে 5 বছরে সবে পড়েছে, 3টে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে কোনো মূল্যে আইএসএফকেই মানে শেষ করতে হবে এই পরিকল্পনা কেন? 70টার মতো বিজেপির
ইয়ে আছে, বিধায়ক আছে, সেখানে কোনো অবজারভার নেই। আর ভাঙড়ে একটা বিধায়ক আইএসএফ এর, সেখানে অবজারভারের পর অবজারভার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং এমন অবজারভারকে দেওয়া হচ্ছে যে কিনা যার রেকর্ড আছে, যে হিউম্যান রাইটস কমিশন যাকে আখ্যায়িত করেছে নটোরিয়াস ক্রিমিনাল হিসাবে, এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তার চরিত্রের কথা, সেরকম একজনকে ভাঙড়ে নামিয়ে দিচ্ছেন এখানে শান্তি রক্ষা করার জন্য না শান্তি বিঘ্নিত করার জন্য? আপনি 7টার জায়গায় যদি 15টা থানা দেন, তাও রক্ষা হবে না যদি এখানে প্রকৃত অন্যায়কারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়। প্রকৃত অন্যায়কারীরা ঘুরে বেড়াবে, প্রকাশ্যে অন্যায় করে বেড়াবে, আর আপনি এখানে থানার পর থানা বাড়িয়ে দেবেন খালি বিরোধীদেরকে দমন করার জন্য। তাহলে কি অন্যায় বন্ধ হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একদম, মানে পরিবার বলছে এক কথা, তৃণমূল বলছে আরেক কথা। লাগাতার এই গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এখন তদন্তের উপর ভরসা, কিন্তু তদন্তের আগেই তো জাজমেন্ট হয়ে যাচ্ছে বলে খুব স্বাভাবিকভাবে আব্দুল মালেক সাহেব বলছেন। আমি অরিন্দমদার কাছে আসবো, মনিদার কাছেও আসবো, তার আগে একটা দ্রুত আমাকে বিরতি নিতে হবে, সংক্ষিপ্ত বিরতি, সঙ্গে থাকবে। ফিরলাম বিরতির পর। সম্রাটদা, তার সঙ্গে কথা বলছিলাম যখন আমরা, খুব স্বাভাবিকভাবেই আইএসএফ এর সঙ্গে সঙ্গে বিজেপির নামটাকেও সামনে নিয়ে আসছেন। তো এক্ষেত্রে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই মানে কথার দুটো জায়গা, মানে পরিবারের এক অভিযোগ সুস্পষ্টভাবে বার্তা দিচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের আবার আরও এক অন্য বার্তা। এখন কি সত্যি কি মিথ্যে, যদিও গোটা ঘটনায় খুব স্বাভাবিকভাবে প্রশাসনের ওপরেই আমাদের সম্পূর্ণ আস্থা রাখতে হবে, পরিবারও রাখছে সম্পূর্ণ আস্থা, কিন্তু তার আগে এই অভিযোগ যখন এসছে মণিকাঞ্চনদার কাছ থেকে শুরু করবার চেষ্টা করি, অরিন্দমদার কাছে তারপরে আসছে। মণিকাঞ্চনদা, আপনাদের বিরুদ্ধেও গর্জে ওঠা শাসক দল তৃণমূল, সেটাও উঠছে, মানে এই ঘটনাতেও না, তৃণমূল কংগ্রেস সব কিছুতেই এখন প্রধান বিরোধী দল বিজেপির ভূত দেখে, সেটা স্বাভাবিক। কিন্তু আমার আগে তৃণমূল প্রতিনিধি যে কথাগুলো বললেন তার কতটা সত্যতা আছে তা যারা দর্শক আছেন বা যারা পশ্চিমবঙ্গের বাসী তারা জানেন যে তৃণমূল কংগ্রেস কতটা সত্যি কথা বলছে। যেখানে অরিন্দমদা শুরু করেছিলেন যে মালদার কেসটা, মালদায় মারা হয়েছে কি আবুল কালাম আজাদ, মইনুল শেখের দ্বারা। মইনুল শেখকে কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, তিনি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় লক্ষ্মীপুর ইংলিশ বাজার সেখানে মারা গেছে। কারণ কি আজকেই হয়েছে হয়তো এটা, অথবা কালকের মধ্যে। কারণ কি হয়েছে? ল্যান্ড ডিসপিউট, জমির বকরা নিয়ে অনেক দিন ধরেই ওদের ঝামেলা চলছিল, সুযোগ খুঁজছিল, গেছে বিয়ে বাড়িতে ফেরার সময় মেরে ফেলেছে। এবং সবথেকে ভয়ানক যেটা, এদের মার্ডার মানে মন বলে কিছু নেই, এরা যে মারছে একবার নৃশংসভাবে মারছে। এই যে ভাঙড়ের যে কেসটা নিয়ে আজকে আমরা শো করছি, সেখানেও নৃশংসভাবে মেরেছে, গুলি করেছে, তারপর আবার গলা কেটে দিয়েছে। তো সুতরাং একদম মারাটা উদ্দেশ্য নয়, মারার সাথে সাথে এই মার্ডার দেখে যাতে অন্যরাও ভীতু হয়ে যায়, অন্যরাও ভয় পায়, সেরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করাটাও কিন্তু উদ্দেশ্য আমার যতটুকু মনে হচ্ছে। কিন্তু যেটা বিষয় হচ্ছে আইএসএফ 3টে ইলেকশন লড়েছে, আইএসএফ তো এর আগে ছিল না। তৃণমূল কংগ্রেস ভাবে যে মুসলিম ভোট পুরোটাই ওনাদের নিতে হবে, পুরো যেন তেন প্রকারণে ওনাদের নিতে হবে। আইএসএফ জোট করেছে সিপিএম কংগ্রেসের সাথে, সিপিএম এবং কংগ্রেসের সাথে, সেখানে তৃণমূল প্রতিনিধি একটা কথাও বললেন না, কিন্তু কথা বললেন নাকি বিজেপি এসব করেছে, বিজেপির সাথে নাকি আইএসএফের কী সব হোয়াটসঅ্যাপ চ্যাট দেখেছে। বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে আমার পশ্চিমবাংলায় আমি বারবার প্রতিটি শোতে একটা কথা বলছি, দীর্ঘদিন ধরে, দীর্ঘ 50 বছর ধরে আয়ের উৎস নেই, মানুষের যে চাকরি করবে সেই চাকরির উৎস নেই। আমরা হয়তো অনেক সময় কোর্টে যাচ্ছি, চিৎকার করছি, মিছিল করছি 100 দিনের কাজ, কিন্তু 100 দিনের কাজটা কোনো একটা উন্নত দেশ বা উন্নত রাজ্যের গর্বের বিষয় হয় না। 100 দিনের কাজ কখন করবে? যখন সঠিকভাবে কাজ হচ্ছে না তাদের। 100 দিনের কাজ চালু করা হয়েছিল ব্যাকআপ হিসাবে, মেন জব ক্রিয়েশন হিসাবে তৈরি হয়নি, ব্যাকআপ জব ক্রিয়েশন হিসাবে তৈরি হয়েছিল। কিন্তু এটাই আমাদের কাছে প্রধান কাজ হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে এর আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে উড়িষ্যায় যাওয়ার সময় এক পরিবারের 3 ভাই যাচ্ছিলেন, 3 ভাই কী কাজ করতে যাচ্ছিলেন? খড় কাটতে, মানে চাষের পরে ওই ধান কাটতে যাচ্ছিলেন। এটা হচ্ছে আমার বাংলা থেকে বাইরে পরিযায়ী শ্রমিকের কাজের খতিয়ান। এবং তার সহ আরেকটা তথ্য আপনাদের দিই, যে আমরা যে রাজনৈতিক কারণে রাজনৈতিকটা সামনে কারণ হিসাবে দেখাচ্ছে, আসল কারণ বকরা, যে ও যদি উঠে যায় তাহলে আমার ভাগে কম পড়বে, আর একটা নেতা যদি এসে যায় আমার ভাগে কম পড়বে, সেই নিয়ে বকরা। আজকেই দেখছিলাম 2021-এ এনসিআরবি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলা যে ডেটা দিয়েছে তা হচ্ছে 7টি খুন হয়েছে, 9টা
পুলিশ থানায়, এবং 12টা পুলিশ থানায় কোনো কেসই দেয়নি, তার মধ্যে ভাঙড় আছে, মুর্শিদাবাদ আছে, মালদা, মানে যেই সব জায়গায় মানে আমরা সেই আগের থেকে শাসন, কয়েকটা ডোমজুর, কয়েকটা যে নাম সিপিএম আমলেও শুনেছিলাম, সেই সব থানা থেকে কিন্তু রিপোর্ট ওখানে কিন্তু জমা পড়েনি। 12খানা পুলিশ থানা কোনো রিপোর্টই দেয়নি, 9খানা পুলিশ থানার খবর হচ্ছে 7খানা। পরে একজন সমাজসেবী যখন আরটিআই করলো, ওই 7খানা পুলিশ থানাতেই আরটিআইয়ের জবাব হচ্ছে 49 জন খুন হয়েছে। অর্থাৎ ডেটাটা দেওয়াটাও তাদের কর্তব্যের মধ্যে পড়ে না, কোনো কারণ দেখিয়ে তারা সরে যাচ্ছে, এটা দিচ্ছে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটা পরিবেশ তৈরি করতে পেরেছে, ভাই তোমরা আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকতে পারলে তোমরা যা ইচ্ছা তাই করতে পারবে, যে সামনে আসবে তাকে উড়িয়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মুসলিম সমাজের কাছে, আপনারা দেখুন গত 2011 থেকে এই আজকে 25 পর্যন্ত যত পলিটিক্যাল রাজনৈতিক কারণ দেখিয়ে বকরার জন্য যে হত্যা হয়েছে, আমি বারবার বলছি রাজনীতির জন্য কিন্তু মার্ডার হচ্ছে না, কেউ তৃণমূল কংগ্রেসের আদর্শের জন্য কেউ মার্ডার করছে না, রোজগারের জন্য, বকরার জন্য, নিজের শেয়ারের জন্য খুন করছে। আর এই যে খুন হয়েছে, ম্যাক্সিমাম খুনই হয়েছে মুসলিমরা। তো সুতরাং যে মুসলিমরা নিজেদের তৃণমূল কংগ্রেস নিজেদের একদম সম্পত্তিভাবে ভাবছে, সেই মুসলিমদেরও ভাবতে হবে যে তাদের দিনকে দিন কোথায় নিয়ে চলে যাচ্ছে। সম্রাটদা কি রিপ্লাই হবে? না, আমি একটু বলে নিই। মণিশঙ্করদা বললেন, আমি শুনলাম, খুব গুরুত্বপূর্ণ। মণিকাঞ্চনদা, আমি একটু বলি হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা যেটা বলেছিলাম, উনি বিরোধিতা করলেন কি সেই কথাটা আপনারা সংবাদ মাধ্যম সবাই জানেন যে কৈলাস বিজয়বর্গীর সাথে আইএসএফের নিত্যানন্দ রায়ের হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে নির্বাচন কমিশনকে চাপ সৃষ্টি করার জন্য সাহায্য চাওয়া হয়েছিল এবং বিজেপির সহযোগিতা আইএসএফ চেয়েছিল, এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য হিসাবে রয়েছে। বকরা এবং খুন, আমি খুব বেশি দূরে যাব না, খুব বেশি অনেক তথ্য দেব না, আমি কয়েকটা উদাহরণ তুলে দিচ্ছি আমি মণিকাঞ্চনদার কাছে। মণিকাঞ্চনদা, আমি যে অঞ্চল থেকে এখানে এসেছি সে অঞ্চলটা পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়েছিল, খুনের জন্য যিনি সাজাপ্রাপ্ত বাপ্পি পণ্ডিত বিজেপির কর্মী। মণিকাঞ্চনদা, আমি আপনাদেরকে বলি, ভিকি যাদব ভাটপাড়ায় খুন হয়েছিলেন, তার জন্য যিনি গ্রেপ্তার হয়েছেন, আজও বিচার চলছে, তার নাম পাপ্পু সিং, আপনার দলের অর্জুন সিংয়ের ভাইপো। মণিকাঞ্চনদা, নন্দীগ্রামে বিষ্ণু মণ্ডল খুন হয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতা বিষ্ণু মণ্ডল খুন হয়েছিলেন, গ্রেপ্তারি হয়েছে বিজেপি নেতাদের। মণিকাঞ্চনদা, আমি আপনাদেরকে অশোক সাউয়ের কথা বলি, নৈহাটির উপনির্বাচনে সকালবেলা অশোক সাউ খুন হলো, অর্জুন সিং বাহিনীরা তাকে খুন করলো। এগুলো বকরার খুন না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? মণিকাঞ্চনদা, আপনার কাছ থেকে যে দর্শকরা এই টিভি চ্যানেলের মাধ্যমে এই শোটা দেখছে, তারা তো জানতে চাইছে অনুপম দত্ত, বাপি পণ্ডিত, ভিকি যাদব, পাপ্পু সিং, অশোক সাউ থেকে শুরু করে বিষ্ণু মণ্ডল, জবাব দিন অনুপমদা, কোথায় বকরা, কোথায় অন্তর্কলহ, কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব? এই জবাব তো মানুষ জানতে চাইছে। বলুন। দেখুন, বিষয় যেটা হচ্ছে সংখ্যাতত্ত্বের দিক দিয়ে এই সংখ্যাটা তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্বে হত্যা হয়েছে তার থেকে খুবই কম, খুবই নগণ্য। মেনে নিলেন? এক নম্বর, আপনার সময় বলুন। আচ্ছা, ঠিক আছে, বলুন। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, কোনো বিজেপি নেতাকে চ্যানেলে এসে বা আমাদের মতো যারা অফিসিয়াল স্পোক্সপারসন পার্টির, তারা চ্যানেলে এসে এই যাদেরকে জেল হয়েছে তাদের হয়ে এখানে বলতে শুনেছে? কারোর হয়ে বলতে শুনেছে? না, এটা বকরা ছিল না, এটা এই ছিল না, ও ছিল না, যেমনভাবে আজকে চিৎকার করছেন সম্রাটদা যে এটা বকরার নয়, কাউকে বলতে শুনেছেন? যদি অন্যায় করে থাকে তার শাস্তি হবে। সেখানে কি করে আইন আদালতের কাছে পুলিশ প্রশাসনের ইনভেস্টিগেশনের আগে শওকত মোল্লা এসে রায় দিয়ে দিল? কি করে দিতে পারে? সুতরাং শাসন আপনারা তুলে নেবেন। যখনই কোনো মার্ডার হবে তখনই আপনারা তার মানে রেকটিফাই বা ক্লারিফিকেশনের জন্য আরও 4টে মার্ডার তুলে দেবেন। আমি কোনো মতেই বলছি না একটা খুনের জন্য আরেকটা 4টে 5টা খুন ধরে ধরুন, আপনি 5টা বলুন, 10টা বলুন, কিন্তু যা পশ্চিমবঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কংগ্রেসের খুন হয়েছে তার সেই সংখ্যার থেকে এই সংখ্যা একদমই নগণ্য। কিন্তু তা সত্ত্বেও বলছি, যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি হবে। কিন্তু সেই শাস্তি হওয়ার আগে শওকত মোল্লা ওখানে দাঁড়িয়ে কি করে রায় দিয়ে দিল? এর আগেও হয়েছে কি না? এর আগেও হয়েছে, পরবর্তীকালে দেখা গেছে। শুধু এই কাজ নয়, আমি বারবার বলছি যে খাগড়াগড়ের মতো একটা ওরকম কেসে মমতা ব্যানার্জি বলে দিল, মমতা ব্যানার্জি দেখিয়েছে, সম্রাটদাদের দোষ নেই, বলে দিল না গ্যাস সিলিন্ডার পেটেছে। পরবর্তীকালে তদন্ত করতে গিয়ে দেখা গেল যে ওইখানে যে উগ্রপন্থী ধরা পড়েছে তার 29 বছরের জেল হয়েছে।
ভারতবর্ষের মধ্যে সব থেকে একজন উগ্রপন্থীকে সশ্রম কারাদণ্ডে যদি বেশি দেখা দেয় খাগড়াগড় কেসে। সুতরাং আপনাদের এই সাহসটা কিভাবে পান যে কোনো যখনই ঘটনা হয় নারী ঘটিত হলে তার চরিত্রে দোষ দিয়ে দেবেন, আর আগে এরকম যদি ঘটনা হয় আপনারা আগেই রায় দিয়ে দেবেন? এটা একবার বলবেন। বেশ বেশ, চলুন আমি অরিন্দমদার কাছে আসি, কারণ আমাকে এই গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ডেফিনেটলি অরিন্দমদার কাছ থেকে আমার এইটাই প্রশ্ন যে খুব স্বাভাবিক এই অভিযোগ আসছে, তদন্তের আগেই জাজমেন্ট কি করে দিয়ে দিচ্ছেন বিধায়কের মুখ থেকে, মানে পুলিশ তদন্ত করতে পারলো না তার আগে খুন এবং বিরোধীরা করেছে, এটা কি করে বলা সম্ভব? দেখুন, প্রথম এই যে অনুপম দত্ত নিয়ে যে উনি বললেন, খুব সুন্দর মূল্যবান বক্তব্য বলেছেন। আমি আপনাকে ওনাকে জিজ্ঞাসা করি যে কেসগুলোর কথা বললেন ওগুলো কিন্তু সিবিআই হয়নি, কিন্তু বিরোধী গোষ্ঠী যখন হত্যা হচ্ছে তখন ইনভেস্টিগেশন করতে গিয়ে হাইকোর্ট বলছে যে ইনভেস্টিগেশন ল্যাটারাইসিক্যাল অ্যাটিটিউড হয়েছে, অতএব আমি সিবিআই কে দিলাম। এখন পর্যন্ত বোধ উনি জানেন 40 থেকে 45টা কেস সিবিআই কে দিয়েছে। এবার আপনাদের বলি, প্রথম কথা হচ্ছে দেখুন, পুলিশ কমিশনে পৌঁছে গেছে, কত ইনিশিয়েটিভ দিয়েছে। আমরা চাকরি জীবনে ভাঙড় থানায় একটা ছিল, একটা, এখন 7টা হয়েছে। আমি কিচ্ছু বলছি না আপনাদের, আমি আপনাদের শুধু একটা ডেট বলে দিচ্ছি যে 11/6/2025 চন্দ্রেশ্বরের আন্ডারে একজন লেডি সাব ইন্সপেক্টর নাম হচ্ছে শাহানা জাসমিন, উনি গিয়েছিলেন বধূ নির্যাতন মামলায় একটা জিনিস উদ্ধার করতে গিয়ে। দেখুন তা ওনাকে একজন লেডি সাব ইন্সপেক্টরকে কিভাবে পিটিয়েছে, কে পিটিয়েছে? মিজানুর রহমান। আচ্ছা, এখানে কি পার্টির ব্যাপার? আসলে পরিবেশটা বিষাক্ত হয়ে গেছে মণিময় বাবু, কারণ আপনাকে জানতে হবে কিচ্ছু দরকার নেই। আপনাদের ফুটেজ যদি থাকে তাহলে 2 MLA এর বক্তব্যটা শোনান। এক হচ্ছে গিয়ে আরাবুল ইসলাম, যে নাকি এক্স, আর বর্তমান যে আমাদের শওকত বাবু, দুজনের মধ্যে যে বক্তব্যগুলো, কে কত টাকা কামাচ্ছে, কাকে দিচ্ছে, ওটা আপনি যদি পারেন একটু শোনান। ওইখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে, যে সব ফাঁকা অর্থ উপার্জন করতে হবে। আজকে যে তদন্তটা, সেই তদন্তটা আমি এই যে কসবা কাণ্ডে আমি বারবার বলছি, দারুণ ইনভেস্টিগেশন, সত্যি খুব ভালো ইনভেস্টিগেশন হচ্ছে, এবং 3G স্ক্যানার থেকে শুরু করে সব নিউজ হয়েছে, যেটা আর্জিকল ইস্যু তো করেনি। কিন্তু আমি বলছি যে এই যে ছেলেটা খুন হলো, তার আত্মীয় স্বজন অ্যালার্ট করছে, দরকার নেই। টাওয়ার লোকেশন আমি আপনাকে বলে দিচ্ছি, যদি ইনভেস্টিগেশন ঠিক থাকে, টাওয়ার লোকেশন, সিডিআর, কল ডিটেলস রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন দিনের গুলো সমস্ত কিছু বের করে নেওয়া যায়। আসল জানতে হবে এই যে ছেলেগুলো গুলি করলো, তারপরে আপনি গলা কাটছে, এগুলো আমরা দেখেছি বহুদিন আগে থেকে, কারা কাটে সেটাও আমরা জানি। কিন্তু তদন্ত করে যদি আজকে দোষী ব্যক্তিকে না অ্যারেস্ট করতে পারে, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আজকে লোকাল পুলিশ স্টেশন যদি আজকে একটা সমস্ত মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন না করতে পারে, 7টা থানা করুক আর 20টা থানা করুক, এই ভাঙড়ে কিন্তু আমি আজকে আপনাদের আমি অনুষ্ঠানে বলে দিচ্ছি যে গত 2023-এ ইলেকশনের আগে আমাদের এডিজি সাহেব সিদ্ধার্থ গুপ্তা, হ্যাঁ, উনি গিয়েছিলেন ওখানে, আমরা চাকরিতে কোনোদিন দেখিনি। কিন্তু তা সত্ত্বেও আপনি জানেন যে 54 জন মৃত্যুর মধ্যে ভাঙড়েই মৃত্যু হয়েছে আজকে 7 জন। ওনাকে উত্তর দিতে বলুন না, 7 জন মৃত্যু হয়েছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কেন মৃত্যু হচ্ছে, আইন শৃঙ্খলা হচ্ছে রাজ্য সরকারের, তাহলে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, মেইন কালপিটকে অ্যারেস্ট করতে হবে। আমি আপনি বললে তো হবে না। আজকে আরাবুল ইসলাম ভার্সেস আজকে শওকত মোল্লা যেভাবে নাকি কাদা ছোড়াছুড়ি করেছে, কে টাকা দিচ্ছে, কে কত টাকা তুলছে, নিজেদের লজ্জা লাগে তো আমাদের? এরা জনপ্রতিনিধি ছিল একজন, আবার এখন বর্তমানে জনপ্রতিনিধি, এগুলো কি ভালো লাগে? মেইন কথা হচ্ছে গিয়ে তদন্ত করে দোষী ব্যক্তিকে যদি না অ্যারেস্ট করে, ঠিক সেই জায়গাটা যদি হিট না করতে পারে, তাহলে আগামী দিনে আমি আপনাকে বলে দিচ্ছি যে প্রিভেনশন যদি আজকে না করতে পারে, তাহলে ভাঙড়ে কিন্তু 2026 সালে অবস্থা খুব শোচনীয় হবে। ভাঙড়ে তো আইন শৃঙ্খলা নিয়েই প্রশ্ন, এই ঘটনার পর তদন্ত আদৌ কি সঠিকভাবে হবে এটা নিয়েও আমার প্রশ্ন আছে। যাই হোক, আমি ঠিক আছে আসছি, ডেফিনেটলি আব্দুল মালেক সাহেবের কাছে আসবো, তার আগে একটা দ্রুত আমাকে বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, ঠিক এই জায়গা থেকে প্রশ্ন রাখবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। নিহত রাজ্জাক খানের স্ত্রী, রাজ্জাক খান তার স্ত্রীর কি বক্তব্য এই জায়গা থেকে দাঁড়িয়ে একবার শুনিয়ে দেওয়ার চেষ্টা করি, শুনুন। আমি চাই তদন্ত হোক, আমি মহিলা, আমি অত কিছু জানি না, সেটা দাদা জানে। ভাঙড় মানে শত্রুতা, ভাঙড় মানে শিরোনাম, ভাঙড় মানে সব কিছুই, সেটা নেতারা বলুক, আমি জানি না। আমি চাই তদন্ত হোক, তদন্ত হয়ে সঠিক দোষীকে ধরুক। আসছিল, প্রত্যেকদিন লোক থাকে, কালকে একটু দেরি হয়েছে, দাদা ছিল বলে, 2 জন ছিল পিছনে। 3টে শব্দ খুব তাৎপর্যপূর্ণ, ভাঙড় মানে শত্রুতা, ভাঙড় মানে শিরোনাম, ভাঙড় মানে সব কিছুই।
বাকি বিষয়টা দলের নেতারা বলুন। দলের দিকে কিন্তু খুব স্বাভাবিকভাবে তার স্ত্রীও একটা জায়গা থেকে অবশ্যই খুব গুরুত্ব রাখে, কারণ দল যা বলছে, নিহতের দাদা যা বলছেন, তার স্ত্রী বুঝে উঠতে পারছেন এই জায়গায়, তার স্ত্রীরও বক্তব্যটা তাই তাৎপর্য রাখে। আমি আব্দুল মালেক মোল্লা সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাই। সাহেব, যে জায়গাটা খুব স্বাভাবিকভাবে প্রশ্নের জায়গা, কারণ পরিবার যে অভিযোগ করছে, তৃণমূল আবার পাল্টা যে অভিযোগ আনছে, তাতে আলটিমেট দাঁড়িয়ে প্রশাসনের ওপর ভরসা রাখবার পরেও কি তদন্তের জায়গা সঠিক হবে বলে আপনি মনে করছেন? যদি শাসক দলের নেতৃত্ব এবং প্রশাসনের মাথায় বসে থাকা যারা প্রশাসনকে পরিচালনা করে, তারা যদি প্রভাবিত করার চেষ্টা করে এবং তদন্তের আগে তদন্তের কি উঠে আসবে সেটা যদি স্থির করে ঘোষণা করে দেয়, সেখানে তো তদন্ত প্রভাবিত হওয়া স্বাভাবিক। আমরা ইতিপূর্বে আমি যে বক্তব্য শুনলাম যে সঠিক কালপিট যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে যদি সঠিকভাবে চিহ্নিত করে সাজা না দেওয়া যায়, তাহলে কিন্তু ওই 7টার জায়গায় 14টা থানা হলেও কিছু হবে না, এটা একদম সঠিক কথা। আর ইতিপূর্বে যে বক্তা বললেন যে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফকে নমিনেশন দিতে দেওয়া হয়নি। ভাঙড় 1 নম্বর ব্লক এলাকায় আমার বাড়ি, আমার গাড়িটা এখনো ভাঙা আছে, আপনারা দেখতে পারেন। আমার নমিনেশনের কাগজপত্র 3000 টাকা সমেত পুরোটাই কেড়ে নেওয়া হয়েছিল, একটা মোবাইল সমেত, এবং গাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছিল, হেলমেট দিয়ে আমাকে প্রচণ্ডভাবে প্রহার করা হয়েছিল রাস্তায় ফেলে। টোটাল 1 নম্বর ব্লকে নমিনেশন দিতে দেওয়া হয়নি। 2 নম্বর ব্লকে জনগণ দল বেঁধে নমিনেশন দিতে এসেছিল, শেষ মুহূর্তে তারা ঢুকতে পেরেছিল অনেক প্রচেষ্টায়। বিজয়গঞ্জ বাজারের উপরে যে গাড়িগুলো দাঁড়িয়েছিল 407 মেটাডো, সেই গাড়িগুলোতে অস্ত্রশস্ত্র আনা হয়েছিল, তাতে লেখা ছিল জীবনতলা টু ক্যানিং। এখনো সংবাদ মাধ্যমের যে ফুটেজগুলো আছে চেক করলে বুঝতে পারবেন। সুতরাং সে মিথ্যা দিয়ে ছাই দিয়ে মাছ ঢাকা যায় না। এই ঘটনা কোনোভাবেই পঞ্চায়েতে যা ঘটেছে 100% তৃণমূল এবং সেই সময় যে বেঙ্গল পুলিশ ছিল তাদের দ্বারা এই ঘটনা সংগঠিত হয়েছে। এখন যেটা করতে চাইছে, ভাঙড়ের মধ্যে নিজেদের দ্বন্দ্বকে সামনে ব্যবহার করে মার্ডার করে আইএসএফকে কলঙ্কিত করে তাদের নামে মিথ্যা কেস দিয়ে 26-এ যাতে আইএসএফের নেতৃত্বরা জেলের মধ্যে থাকে সেই পরিকল্পনা তৈরি হচ্ছে। এটা খুব প্ল্যান মাফিক। তার দাদাও বলছিলেন যে পরিবারের কথা বিরোধীদের সাথেও খুব ভালো সম্পর্ক, কথা শোনা হচ্ছে না। কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে কেন অভিযোগটা সামনে নিয়ে আসছেন তৃণমূল? কোথাকার এই জিনিস চলতে পারে এটা? হ্যাঁ, আমি বলছি তার দাদাও বলছেন যে বিরোধীদের সাথেও খুব ভালো সম্পর্ক ছিল। একবার বুঝতে পারলাম। পপুলার ফেস হয়ে যাওয়ার পর মানে দলের অন্দরে তাহলে পরে সমস্যাটা কোন জায়গায় হলো বলে আপনি মনে করছেন? আর দাদা বলছে, তার একটা দাদা নয়, 2টো দাদা বলছে। হ্যাঁ, এবং তার স্ত্রীও বলছে তদন্ত হোক, কিন্তু তদন্তর আগেই তার নেতৃত্বরা বলে দিচ্ছে যে না, তদন্ত নয়, ও আইএসএফ আর নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে অ্যারেস্ট করতে হবে, এরাই সব দোষী। তাহলে আর কি থাকে? তদন্তের আর কি থাকে? এইভাবে ভাঙড়কে কলুষিত করার আপ্রাণ চেষ্টা চলছে এবং এটা বন্ধ করতে গেলে প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে, সঠিক আসামি খুঁজে বার করতে হবে। শুধু আসামি নয়, যারা এর পেছনে মদত দিচ্ছে তাদেরকে খুঁজে বার করতে হবে, তবেই এই সমস্যার নিরসন হবে। আমরা আন্তরিকভাবে পুলিশ প্রশাসনকে সর্বত সহযোগিতা করতে রাজি আছি এই সঠিক আসামি খুঁজে বার করার ক্ষেত্রে, এবং ওই পরিবার যে ভিকটিম পরিবার তাদের পাশে আমরা আন্তরিকভাবে আছি, তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। তাদের যদি কোনো রকম সাহায্য সহযোগিতা আমাদের ক্ষেত্রে করণীয় থাকে, আমরা চাইলে সেটা করতে রাজি আছি। সম্রাটদা, ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী দল যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন তারা এই জায়গায় খুব সুস্পষ্ট বার্তা দিচ্ছেন। আমি মানে অন্তত অবাক হয়ে যাচ্ছি এই জায়গা থেকে দাঁড়িয়ে যে একজন মানুষ এসে খুব স্বাভাবিকভাবে একটা অভিযোগ জায়গায় যে না বিরোধীরাই করছে, এটা তো বারবার আমরা শুনতে পাচ্ছি। আমরা বুঝতে পারছি না, পুলিশ প্রশাসন থাকবার পর এত ঘটনা ঘটে যাচ্ছে, ভাঙড় শান্ত করা যাচ্ছে না, তারপরেও কি করে বলছেন আপনারা? প্রথমে আমি বলি যে রাজ্জাক খানের স্ত্রীর একটা টুকরো অংশ আপনি শোনান, পুরো বক্তব্যটা আমি শুনেছি, আপনারাও শুনেছেন। সেখানে তিনি কিন্তু প্রতিটা ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বামী যে দলের
অঞ্চল সভাপতি ছিলেন তার সর্বময় নেত্রীর প্রতি ছত্রে আস্থা প্রকাশ করেছেন এবং অবশ্যই করেছেন, আপনারা শুনেছেন। এবং আগামী দিনে তাদের পরিবারের পাশে নেত্রী থাকবেন, দল থাকবে, এই বিশ্বাস রেখে তিনি বক্তব্য রেখেছেন। কর্মসংস্থানেরও দাবি করেছেন এবং দল সেটা অবশ্যই দেখবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তো অবশ্যই দেখবেন। তো সেক্ষেত্রে স্ত্রীর বক্তব্যের আঙুল বা ইঙ্গিত দলের দিকে উঠছে, এটা আমি মানতে পারলাম না। আমাদের আইএসএফের দাদার বক্তব্যটা পুরোপুরি আমি শুনিনি। আচ্ছা, আমি একবার শুনিয়ে দিই দাদার বক্তব্যটা, আরো একবার শুনুন, ভালো করে শুনুন, আরো একবার শোনেন। কারোর সাথে শত্রুতা ওর নেই, ও খুব ভালো, সবাই ওরা ভালোবাসে। কিন্তু আমার যতদূর সম্ভব নিজেদের দলের গোষ্ঠীকন্দলে ওর জীবন চলে গেছে। আমাদের গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। ধারণা এই আইএসএফের এটা কাজ না, ওটা গোষ্ঠীকন্দলের কাজ। ওরা তৃণমূলের লোকেরাই ওরা ফোন করেছে, এটা আমার মত ধারণা। ওকে মোল্লা মানে এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, ওকে ওপরে নিয়ে যাচ্ছে। তার আমার ধারণা এটাই, আমি ওকে বারবার বুঝিয়েছি। দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে, আমি ওকে বারবার বুঝিয়েছি। আমাকে বলেছে, ও দলের লোকই আমাকে বলেছে যে বড়দা ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রুতা। আমি ওকে বুঝিয়েছি বারবার। লোকই সত্যি না, সেটা আপনি বলবেন, আমি আপনাকে এই প্রশ্নটা তুলে রাখলাম। সম্রাট দা এটার উত্তর দেবেন ডেফিনেট। একটা বিরতির পর ফিরে এসে আমি উত্তরটা নেবো, সঙ্গে থাকবেন। ফিরেলাম বিরতির পর, সম্রাট দার কাছ থেকে উত্তর নেব। সম্রাট দা, আপনি শুনেছেন, আমি আরও একবার ছোট্ট করে বলে দিই, দলের গোষ্ঠীকন্দলে জীবন চলে গেল। বিরোধী দলের কোনো বিষয় আমার নজরে নেই, কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। বিরোধীরা সকলেই ওকে পছন্দ করে। গোষ্ঠীকন্দলের জেরেই খুন হয়েছে, তৃণমূলের সদস্যরাই খুন করেছে, আইএসএফ বা অন্যান্য বিরোধীরা জড়িত নয়। হ্যাঁ, আমি শুনলাম, কিন্তু আমি সেই প্রসঙ্গে এটাও বলি যে আমি ঠিক বুঝতে পারলাম যে উনি কোনো চাপের কাছে বা কোনো ভীতি তার মধ্যে সঞ্চার হয়েছে কিনা, যে প্রসঙ্গে তিনি এই কথা বললেন। তবে আমরা অপেক্ষা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার প্রশাসন সঠিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করবে এবং সাজা দেবে, এই বিশ্বাস আমাদের আছে। এবং তখন আমরা জানতে পারবো যে প্রকৃত তথ্যটার সত্যটি কী, কারা ধরা পড়ছেন। এবং এখনোভাবে দলগতভাবে আমাদের কাছে যা খবর আছে, আমরা বিশ্বাস করি আইএসএফের সমাজ বিরোধীরা এই কাজ ঘটিয়েছে। এবং আইএসএফের প্রতিনিধি এখানে যিনি রয়েছেন, তিনি অনেক শান্তির কথা, অনেক তথ্যের কথা, শান্তির পরিবেশ তারা তৈরি করতে যাচ্ছেন, এরকম অনেক কথা বলেন। আমি টুকরো টুকরো কয়েকটা উদাহরণ দিয়ে, অনেক দেবো না, সময় নষ্ট হবে, হয়তো সময় এতটা এরা বলছেন এই বিশ্বাসই বাস্তবে পরিণত হয়ে যায় যদি প্রহসন হয়, মানে রাজ্যে আইন শৃঙ্খলা কার্যত প্রহসন হয়ে গেছে, এটা বিরোধীরাই বলছেন বারে বারে। না, বিরোধীদের কথা বলবে, আমরা আমাদের কথা বলি, এবং খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না যে দোষীরা গ্রেপ্তার হবে। এবং রাজ্য সরকার এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে, এটা আপনারা জানেন এবং রাজ্যবাসী জানে। এবং পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে শান্তি বিরাজ করে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। এটা মনিদাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টও হয়তো তাই বলছে। আচ্ছা, আমি এবার আইএসএফের টুকরো কটা উদাহরণ তুলে দিই। আমি খুব বেশি দিনের দল না, আইএসএফ নিজেই বলছিলেন যে অল্প দিনের দল, আমাদের দিকে কেন আঙুল তোলা হচ্ছে। কিন্তু অল্প দিনের দল যে ভয়ঙ্কর হিংসার রাজনীতি এই বাংলায় তৈরি করেছে, তার একটা করে উদাহরণ দিই, আমি খুব বেশি দেব না। 2021 সালের মার্চ মাসে দক্ষিণ 24 পরগনার আইএসএফ কর্মীর বাড়ি থেকে বন্দুক ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায় এবং সেই কর্মী গ্রেপ্তার হয়। অস্বীকার করবেন না, গ্রেপ্তার হয়েছে। 2021 সালে আইএসএফ কর্মী ভোদমোল্লার বাড়ির বাগান থেকে বোমা তৈরির মশলা এবং বন্দুক উদ্ধার হয়, ভোদমোল্লা গ্রেপ্তার হয়। আপনি জানেন, সেটা জানেন। 2023-এ মনোনয়ন পেশের দিন বলছেন তাণ্ডব করেছিলেন আপনারা। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশের সময় তাণ্ডব করেছিলেন, পুলিশের গাড়ি ভাঙচুর করেছিলেন, সরকারি সম্পত্তি বিনষ্ট করেছিলেন। 2023-এ মধ্য কলকাতায় পুলিশের 19 জন পুলিশ কর্মী আহত হয়েছিল আপনাদের তাণ্ডবে। 2024-এ জিহাদায় আপনারা বোমা মারলেন, 10 জন নিরীহ মানুষ আঘাতপ্রাপ্ত হলো। শান্তির বাণী শোনান আপনারা। আপনাদের লক্ষ্য, মণিবাবুরা আপনাদেরকে সমর্থন করবেই, কারণ আপনারা ভোট কেটে মণিবাবুদের যাতে সুবিধা করতে পারেন, মণিবাবুরা সেই লক্ষ্যে আপনাদেরকে সমর্থন করে। আমরা বলছি যে স্বল্প পরিসরে বাংলাকে অশান্ত করার জন্য, বাংলার রাজনীতিতে হিংসায় আনার জন্য আইএসএফের ভূমিকা ইতিহাসে লেখা থাকে। আচ্ছা, মনিদার থেকে শুনে নি। যে নেতাকে নিয়ে সাপোর্টে সম্রাটদা কথা বলছে সমর্থন করে, শওকত মোল্লা, সে তো মিছিলে আগে বোমা নিয়ে খেলতে সবাই দেখেছি, অন ক্যামেরা দেখেছি, কার হয়ে কি বলছেন। তো সুতরাং আমরা দেখিনি, প্লিজ ভাঙরেই রয়েছে। এর আগেও ছিল রেজ্জাক মোল্লা, মজিদ মাস্টার, একদম দাপুটে নেতা,
সময়ের সাথে সাথে সে শেষ হয়ে গেছে। আবার নতুন এসেছে আরাবুল। আমরা দেখেছি যে একজন ওরকম অশিক্ষিত নেতা কি করে একজন কলেজের প্রফেসরকে মক ছুঁড়ে মেরেছে। আমরা দেখেছি কি করে সে ওই জায়গায় চলে যায়। তারপরে আজকে দেখছি বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে এখানে যেটা হয়েছে সেটা একদম জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। শাসক দলের একজন প্রতিনিধিকে হত্যা করেছে, ওপেন হত্যা বলবো না, মানে ব্রুটালিটি কোন জায়গায় আমি বলতে পারবো না, কিন্তু সেইটা করেছে। সেটা যদি আইএসএফ করতো, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের যা মানসিকতা রয়েছে তাতে মনে হয় আইএসএফের বাড়িঘর এতক্ষণে গুড়িয়ে দিত, যদি এটা যদি সত্যি সত্যিই আইএসএফ করতো। আর যেটা বারবার কথা হচ্ছে, অরিন্দম দা বারবার বলছেন যে 9খানা পুলিশ স্টেশন করা হয়েছে, 1খানা পুলিশ স্টেশনকে আরো বাড়ানো হবে। অর্জুন সিং এর বাড়িঘর এখনো কিন্তু অক্ষত আছে। প্লিজ মনিদা, অর্জুন সিং এর বাড়িঘর কিন্তু এখনো অক্ষত আছে। 9টা পুলিশ স্টেশন অরিন্দম দা 9টা পুলিশ স্টেশন করেছে শান্তির জন্য নয়, ওখানে যে বকরাটা হচ্ছে তার রিপোর্টিংটা কালীঘাট বা নবান্নে ঠিকঠাক যাচ্ছে কিনা তার জন্য, যে যারা যারা ওখান থেকে রোজগার করছে তাদের ওই 25-75 রেশিওতে ঠিকঠাক পৌঁছে দিচ্ছে কিনা। কারণ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি জানে উনি কাদের নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। সুতরাং এদেরকে কন্ট্রোল করতে গেলে লাস্ট লাইন বলছি, পশ্চিমবাংলার সব জায়গায় থানার মাধ্যমে সবকিছু কন্ট্রোল হয়, থানা সবকিছু ঠিক করে দেয়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কোনো জায়গায় ঝামেলা হলে এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান কোথায় মিটিং করছে? থানায় মিটিং করছে, কারণ থানা থেকে হটলাইনে নবান্নের কথা হয়। এখানে 9খানা করেছে এই কারণে যাতে বকরার হিসাবে রিপোর্টিংটা ঠিকঠাক হয়। ছোট্ট রিপ্লাই সম্রাটদার থেকে। সম্রাট মনিদা ভাবের ঘরে বলছেন, মনিদারা জানেন যে ওনাদের আভ্যন্তরীণ রিপোর্ট বলছে 2026-এর নির্বাচনে তারা 45 থেকে 49টা বেশি আসন পাবেন না। মনিদাদের এরকমভাবে স্টুডিওতে এসেই কথা বলতে হবে। এবং মনিদা যদি বলেন আমি ভাবের ঘরে কথা বলছি, সেটা কিন্তু নয়। বিগত 1 বছরে 13টা উপনির্বাচন প্রমাণ করছে বাংলার মানুষ মমতাতেই আস্থা রাখে। বাংলা না 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 সেটা কথা না। আপনারা আমাকে আমি মনিদা কথা হবে, যখনই ধর্ষণের কথা হবে, কলেজের কথা হবে, তখনই আপনারা উঠে নিয়ে আসবেন ভোটের অঙ্ক। মানুষ তো অধিকার দিয়ে দিয়েছে আপনাদের। বাংলার মানুষ আপনাদের কথায় বিন্দু মাত্র প্রভাবিত হয় না, বাংলার মানুষ বিশ্বাস করে। বলুন মালিক সাহেব বলুন। হ্যাঁ, বলছি উনি যে তথ্যগুলো দিলেন সবগুলো ভুয়ো এবং মিথ্যা। আইএসএফকে নমিনেশনে আটকানো হয়েছিল কেন? নমিনেশন দিতে বাধা দেওয়া হয়েছিল অস্ত্রশস্ত্র নিয়ে। কারা গিয়েছিল সেটা উনি বলুক। আর 21 সালে আমাদের দল তৈরি হয়েছে, হয়েই সঙ্গে সঙ্গে বোমা মারার লোক তৈরি হয়ে গেছে। এই বোমা মারার লোকগুলো তৃণমূলের ঘরে ছিল, তারা সেখানে সুযোগ পাচ্ছিল না। বোমা মারার লোক নিয়ে দল তৈরি করেছে, বোমা মারার লোক নিয়ে দল তৈরি করেছে, নইলে আপনাদের দল তৈরি হতো না। তৃণমূলের ঘরে তৈরি, তৃণমূলের বাগানে তৈরি। এই বোম মারা, বন্দুক নিয়ে দৌড়ানো, সেটা তৃণমূলের বাগানে তৈরি তারা। সুতরাং আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে কোনো লাভ নেই। আপনাদের ফসল আপনাদের ঘরে কাজ করছে। আপনারা হোয়াটসঅ্যাপ করে যান বিজেপির সাথে, আপনারা নির্বাচন আসলেই হোয়াটসঅ্যাপ করে যান এবং বকরাটা বুঝে নিন। বিজেপি থেকে বকরাটা বুঝে নিন। গন্ডগোল করার জন্য গন্ডগোল আইএসএফ করেছে না তৃণমূল করেছে? নমিনেশনটাকে আটকানোর চেষ্টা করা হয়েছে কেন? কেন নমিনেশন বকরা কথাটা উঠলো? সারা রাজ্যে প্রার্থী দিয়ে ভোট পান না, আপনাদের কে আটকাবে? অরিন্দমদাকে দিয়ে শেষ করব। তৃণমূলের আস্থা কতটা আছে মানুষের? সারা রাজ্যে প্রার্থী দিয়ে ভোট পান না, আপনাদের কে আটকাবে? বেশ ঠিক আছে। আমি একদম শেষের পথে, একদম অনুষ্ঠান আমি অরিন্দমদার কাছে আসবো, একদম শেষ জায়গায় দাঁড়িয়ে। অরিন্দমদা, হবেই মানে চালাচালি নয়, হবে কথার, কিন্তু আলটিমেট সেই ভোটের কথা উঠে যায় কেন? একটা খুন হবার পরে আমরা একটু তাৎপর্য জানতে চাই, সংক্ষেপে যদি একটুখানি বলে দেন আমাদেরকে। দেখুন 2018-19 যে সমস্ত দেখছেন, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে আর কোথায় এত খুন হয়েছে? যে বক্তা বললেন, ওনাকে একটু প্রশ্ন করি যে আপনি বলেছেন মুখ্যমন্ত্রী তদন্ত করে, মুখ্যমন্ত্রী কোনোদিন তদন্ত করে না ভাই। মুখ্যমন্ত্রী তদন্ত ঠিকমতো করার জন্য উৎসাহিত করে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও সেই কারণে বলা হয়েছে। পুলিশ মন্ত্রী আপনি উত্তর দিন, একটু আপনি উত্তর দিন। আপনি বললেন যে ভোটে জিতেছে অর্থাৎ জনপ্রিয়। আচ্ছা, অন্যান্য রাজ্যে যেখানে ভোটে যেতে সেটা নিয়ে সমালোচনা হয় কেন? সেই যারা মানুষ ভোট দেয় তারা কি অস্বীকৃত না ভোট? এটা তা নয়। আপনাকে আরেকটা কথা বলি, কাকুরগাছি কোনোদিন গেছেন? আমি গিয়েছিলাম গত 25 তারিখে। আজকে সিবিআই নেওয়ার পরে আজকে পরেশ পালেন আদার্স কেন পালিয়ে যাচ্ছে? কেন পালিয়ে যাচ্ছে? আপনি আমাকে বলুন না। যে তদন্ত যদি আজকে ঠিক মতো হয়, আমি সেই কথাটাই বলছি, অন্তপক্ষে মৃত্যুটা আটকাক। আপনি বলছেন নারী পুরুষ, আমি বলছি শুধু মানুষ।
মানুষকে কেন হত্যা করা হচ্ছে? এটা খুব যদি স্বাভাবিক। আজকে নিরপেক্ষ মৃত্যু কেন তদন্তের আটকানো মাধ্যমে- যাচ্ছে না? অরিন্দম দা, আপনার এই প্রশ্ন ধরে আমি শেষ করছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ মণিকাঞ্চন দা, সম্রাট দা, আব্দুল মালেক সাহেব এবং অরিন্দম দা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা আবারও সেই প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেল আবার, মানুষ হিসেবে কবে ভাববো রাজনীতি ছেড়ে দিয়ে, এটাই প্রত্যেকে বলছেন। অন্তত সেটা ভাবলে প্রশাসন যদি সঠিক তদন্ত করে তাহলে সত্যি উঠে আসবে, আর তার উপরে ভরসা আমাদের প্রত্যেকেই রাখতে হবে। আপাতত এখানে শেষ করছি। হাল্লা বল, অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর সিএনএ।